আমরা গতদিন সমবেগের সূত্রটা আর সমত্বরণে বেগের সূত্রটা দেখছিলাম। সমত্বরণে বেগের সূত্র ছিল b = u + at, এটা আমরা প্রমাণ করছিলাম। সমত্বরণের আরো কয়েকটা সূত্র আছে, তো তোমাদের বলছিলাম একটু তোমরা বাসায় একটু প্রমাণ করবা। তো যারা করছো তারা তো করছো, যারা করো না একটু দেখো, আমি করে দিচ্ছি সংক্ষেপে। তাহলে সমত্বরণে ক্ষেত্রটা হচ্ছে সমত্বরণ। তো সমত্বরণে আমরা সরণ, ত্বরণ আর সময়ের সম্পর্ক চাই। তুমি হয়তো আগে থেকে জানো যে s = ut + ½ at², এটা তুমি আগে থেকে জানো। মনে করো আমি এই সূত্রটা জানি না আগে থেকে, s = যে ut + ½ at² হয় এটা আমি জানি না। এখন যদি বলি সম্পর্কটা কার কার মধ্যে সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে সরণ, ত্বরণ এবং সময়ের সম্পর্ক। আর ইউ তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে আদিবেগ। তো সরণ, ত্বরণ এবং সময় এদের মধ্যে সম্পর্কটা আমি চাই। আর গত ক্লাসে আমরা যেটা করছিলাম, সমত্বরণের যে সূত্রটা একটা পাইছিলাম, বেগের সূত্র b = u + at, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ, ত্বরণ আর সময়ের সম্পর্ক। দেখো এখানে সরণ ছিল না, এখানে ছিল বেগ, মানে টি সময় তার অর্জিত বেগ এবং সে কত ত্বরণে চলতেছে সেই ত্বরণ, এবং কত সময় পর আমি বেগটা চাচ্ছি সেই সময়ের মধ্যের পারস্পরিক সম্পর্ক। এবার আমি চাচ্ছি সরণ, ত্বরণ আর সময়ের সম্পর্ক। তাহলে ধরো একটু চিত্রকল্প চিন্তা করো, যে এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, t = 0 সময় গাড়িটা যাত্রা শুরু করছে, গাড়িটা গিয়ে t = t সময় এখানে পৌঁছাইলো, t = t সময়, s = 0, s = s। যে যখন আমি টাইম কাউন্ট করতেছি তখন গাড়ির কোনো অতিক্রান্ত সরণ নাই, সরল রৈখিকভাবে অতিক্রান্ত কোনো দূরত্ব নাই। যখন আমি টাইম কাউন্ট করা মানে শেষ করছি, মানে আমি t সময় কাউন্ট করলাম, তখন গাড়ির অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব হচ্ছে s। এই পয়েন্টে তার বেগ, আদি বেগ v1 = u, এই পয়েন্টে শেষ বেগ v2 = ধরো v। কিভাবে চলতেছে? সমত্বরণে, অর্থাৎ a কনস্ট্যান্ট। এখন আমি কিসের সূত্র চাই? সরণের সূত্র চাই। তো তুমি দেখো তো, আমি গত ক্লাসে গড় বেগ পড়াইছিলাম। তো গড় বেগ ছিল যে v বার দিয়ে আমরা লিখতাম, গড় বেগ ছিল টোটাল অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময় ব্যবধান ∆t। তো এখানে ∆s, s - 0 অর্থাৎ s, আর ∆t সেটা হচ্ছে t - 0 অর্থাৎ t। লিখতে পারি এটা? এবার গড় বেগের একটা সূত্র তোমরা 9, 10-এ শিখছিলা, সেটা হচ্ছে গাড়ি যদি সরল রৈখিক রাস্তায় চলে, সরল রৈখিক রাস্তা, এবং গাড়ির বেগের অভিমুখ যদি চেঞ্জ না হয়, তাহলে আদি বেগ u যেদিকে আছে, সরল রৈখিক রাস্তায় গাড়ি চলবে, শেষ বেগ v, t সময় পর বেগ v একই দিকে থাকবে, বেগের অভিমুখ চেঞ্জ হবে না, অর্থাৎ বিপরীত দিকে আসবে না। এরকম যদি ঘটনা ঘটে তাহলে গড় বেগ আমি আরো একটা ভাবে পাইতে পারি। তখন গড় বেগ হবে মধ্য বেগ বা আদি বেগ এবং শেষ বেগের যোগফলের গড় আর কি। তাহলে আদি বেগ এবং শেষ বেগ, আদি বেগ কি u, শেষ বেগ v, তাহলে মধ্য বেগ হচ্ছে v + u ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে মধ্য বেগ বা গড় বেগ। আমি গড় বেগটাকে এভাবেও পাইতে পারি, শর্ত আছে কিন্তু। কি শর্ত? কি শর্ত? সরল রৈখিক রাস্তায় থাকতে হবে এবং বেগের অভিমুখ পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, বেগের অভিমুখ সাপোজ v সামনের দিকে আর মানে ইউটা হচ্ছে পিছনের দিকে, এরকম হবে না, দুইটার অভিমুখ একই দিকে থাকতে হবে। তাহলে এখান থেকে আমি পাই, দেখো s = v + u ডিভাইডেড বাই 2 * হচ্ছে t। এই সূত্রটা আমরা প্রমাণ করতে চাইছিলাম না, বোনাস চলে আসছে এটা, যেটা হচ্ছে বোনাস সূত্র, এটা আমরা চাইছিলাম না। তাহলে আর একটা সূত্র পাইলাম আর কি, সরণের একটা সূত্র। এবার এখান থেকে যেটা আমি চাই, ত্বরণের সম্পর্ক চাই, ত্বরণের সাথে সরণের সম্পর্ক চাই। তাহলে এখানে কোত্থেকে ত্বরণ আনা যায় বলো তো? এই যে vs, গত ক্লাসে আমরা প্রমাণ করছিলাম b = u + at। তাহলে v এর জায়গায় u + at বসাই দিলে হয়ে গেল। তাহলে v এর জায়গায় বসালাম u + at প্লাস হচ্ছে u ডিভাইডেড বাই 2 * হচ্ছে t। তাহলে একবারে লিখবো, অতএব s = দেখো u + u, দুইটা u ভাগ 2, তাহলে 2 2 কাটাকাটি, u থাকলো, u এর সাথে আবার t গুণ হবে অর্থাৎ ut। ঠিক আছে, এখন তো বড় হয়েছে, একবারে হিসাব নিকাশ শিখতে হবে। প্লাস হাফ at আর আরেকটা t আছে, তাহলে হাফ at²। এইটাই হচ্ছে আমাদের সেই সরণের সূত্র, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। তো হয়ে গেল, এটা আমরা এইভাবেই 9, 10-এ প্রমাণ করতাম। তো এটা যেহেতু এভাবে প্রমাণ করা গেছে, ক্যালকুলাস দিয়েও প্রমাণ করা যাবে। বলো ক্যালকুলাস দিয়ে কিভাবে প্রমাণ করব? আমি কোথা থেকে শুরু করব? ক্যালকুলাস দিয়ে প্রমাণ করার জন্য আমি কোন সূত্র দিয়ে শুরু করব?
তোমরা অনেকে বোঝো না, ধরো যে আমি হুট করে একটা সূত্র লিখলাম, এই যেমন সকালবেলা ওরা প্রশ্ন করতেছিল, ভাই আপনি কোন সূত্র হবে এটা কিভাবে বুঝতেছেন? দেখো আমি আগে গত ক্লাসে এইটা প্রমাণ করছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কোন সূত্র দিয়ে প্রমাণ করছিলাম তুমি দেখো তো? আমি এ সমান সমান লিখছিলাম ডিভি বাই ডিটি, আমি কিন্তু ভি সমান সমান ডিএস বাই ডিটি লিখি নাই, এটা কিন্তু লিখি নাই, এটা লিখছিলাম। এখন দেখো আমার তো দরকার বেগের সূত্র। বেগকে পাওয়া যাবে কাকে, মানে কার থেকে পাওয়া যাবে? কাকে ইন্টিগ্রেট করলে? ত্বরণকে ইন্টিগ্রেট করলে সরণ, তাকে ডিফারেন্সিয়েট করলে বেগ, তাকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। তাহলে ত্বরণকে ইন্টিগ্রেট করলে বেগ, আর বেগকে ইন্টিগ্রেট করলে সরণ। তাহলে আমার বেগের দরকার ছিল, আমি ত্বরণকে ইন্টিগ্রেট করছি, ত্বরণের সূত্র থেকে ত্বরণকে ইন্টিগ্রেট করে বেগ পাইছি। সরণের দরকার, কাকে আনবো? সরণের মান দরকার, কাকে নিয়ে আসবো? এই কটা বাজে? রিক্সা পাচ্ছিল না, একটু টুল নাও। তাহলে সরণ যদি দরকার হয় তাহলে বেগকে ইন্টিগ্রেট করে আসতে হবে। তো এবার আমার কি দরকার? কি সরণ দরকার না? এখানে আমি সরণের সূত্র চাই না, তাহলে সরণের দরকার হলে বেগকে ইন্টিগ্রেট করে আসবো। তাহলে কার সূত্র লিখবো? বেগের সূত্র। তাহলে বেগ ভি ডিএস ডিভাইডেড বাই ডিটি। এবার দেখো কোনাকুনি, ডিএস সমান সমান ভি ডিটি, উভয় পাশে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন। বলো দেখি লিমিট বলো তো, তুমি বলো তো কর্নারে, কার লিমিট কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে। তাহলে কার লিমিট? এস এর লিমিট কত? 0 টু এস। এখানে কার সাপেক্ষে? তাহলে কার লিমিট? টি এর। তাহলে 0 টু টি। তাহলে ডিএস কে ইন্টিগ্রেট করলে এস হয়, গত ক্লাসে আমরা দেখছিলাম 0 টু এস। এবার ভি বাইরে চলে আসলো, আর ডিটি কে ইন্টিগ্রেট করলে টি। না, এটা তো সমবেগ না, সমতরণ। এখানে বেগ তো কনস্ট্যান্ট না, পরিবর্তন হচ্ছে। তাহলে বেগকে ভেতরে রাখতে হবে, বাইরে আনা যাবে না। তাহলে বেগকে দেখো আমরা এইভাবে লিখতে পারি কিন্তু, ইউ প্লাস এটি ডিটি 0 টু টি। এবার আমি এখানে এক লাইনে ইন্টিগ্রেশন করতে পারি, তোমরা যারা পারবা এক লাইনে লিখে দিবা। ঠিক আছে, এক লাইনে লিখে দিবা। দেখো কিভাবে আসতেছে, আমি একটু ভেঙে নিচ্ছি। ইউ ডিটি প্লাস এটি ডিটি, তাই তো? এভাবে ভেঙে নিলাম, 0 থেকে টি। তুমি চাইলে এই লাইনটা গ্যাপ দিয়ে তুমি একবারে নিচের লাইনটা লিখতে পারো, এই যে এস সমান সমান, দেখো ইউ ডিটি। ইউ কিন্তু আদিবেগ, ইউ কে কিন্তু বাইরে বের করে নিয়ে আসতে পারবো। ইউ কি আদিবেগ, তাহলে ওইটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে ইউ বাইরে চলে আসলো, বলো ডিটি কে ইন্টিগ্রেট করলে কি? টি। তো টি এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট টি। তো মুখে বলো কি হবে? ওখানে টি তো হবে। তো আমার 3 লাইন লেখার দরকার আছে। ঠিক আছে, কালকে থেকে তো আজকে একটু বড় হয়ে গেছে না, তো একবারে লিখে দাও ইউটি প্লাস এ ধ্রুবক, কিন্তু এবার এ বাইরে গেল। এই বলো তো এক্স ডিএক্স কত হয়? এক্স স্কোয়ার বাই 2। তাহলে এ বাইরে আসার পরে টি ডিটি না, টি স্কোয়ার বাই 2। তো টি এর লিমিট টি এর লিমিট 0, তো 0 বসানোর দরকার নেই। তাহলে দেখো তো হয়ে গেছে কিনা প্রমাণ, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে অতএব এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো দেখে লেখার দরকার নেই, শুনে লিখবা। হয়ে গেল, সূত্র প্রমাণ করে ফেললাম ক্যালকুলাসের মেথডে। একজন দেখলাম সকালে হোমওয়ার্ক করে নিয়ে আসছে, এটা করছে পুরো 2 পৃষ্ঠা ধরে, মানে লাইনের মধ্যে লাইন বানাইছে। দরকার নেই, একবারে এই লাইন থেকে এই লাইনে আসতে পারলে তো খুব ভালো। কথা বুঝছো? বাকি থাকলো কোন সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ এই সূত্রটা ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, সমতরণের এই সূত্রটা বাকি থাকলো। দেখো মোটামুটি 4টা সূত্র আমরা শিখলাম। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, s equal to u plus v divided by 2 into t, s equal to ut plus half a t square, আর b square equal to a square plus 2s। দেখো 4টা জিনিস, এই সূত্রগুলার মানে একটু বৈশিষ্ট্য আছে, একটু বোঝার ট্রাই করো সেই জিনিসটা। 4টা জিনিস, বেগ মানে শেষ বেগ আর কি, বেগ, সরণ, ত্বরণ আর সময়। এই 4টার মধ্যে 3টা করে সম্পর্ক। যেমন এই সূত্রটা হচ্ছে বেগ ত্বরণ সরণের সম্পর্ক। আদি বেগকে বাদ দিয়ে বলো, মানে বেগ ত্বরণ আর সরণের সম্পর্ক।
এটা হচ্ছে সরণ, বেগ আর সময়ের সম্পর্ক। দেখো ত্বরণ নাই, ত্বরণ মিসিং। এখানে সরণ নাই, সরণ মিসিং। s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে বেগ নাই, ভি নাই, ভি মিসিং। এবার এইখানে কি নাই? টি নাই, সময় নাই। তাহলে যদি মনে করো যে ভাই সূত্র প্রমাণ করার জন্য আমি কোন পথে হাঁটবো, তুমি সূত্র প্রমাণ করার জন্য টি কে সরাবা। টি রাখা যাবে না, তোমার টি কে তাড়ানোর চেষ্টা করতে হবে। তুমি যাই লেখো না কেন সেইখান থেকে টি কে রিপ্লেস করার চেষ্টা করবা। তাহলে এখন মানে যা খুশি লিখতে পারো। ধরো এই সূত্রটাই তুমি লিখলে, এস ইকুয়াল টু আমি লিখলাম যে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। কি আছে এটা? টি। তো টি কে সরাইতে হবে, মূল কথা হচ্ছে এটা। তাহলে টি কে সরাবো, এখান থেকে সরাইতে পারি? বলো টি সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই এ বসাই দাও। তাহলে এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে এস, এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে আর কি লেখার দরকার আছে? বলো, ভেঙে লেখার দরকার আছে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন চিন্তা করো, ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে গেলে আমি কোন সূত্র পথে হাঁটবো, কোন সূত্র ধরে যাব? ত্বরণের সূত্র। কেন বেগের সূত্র দিয়ে হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, ত্বরণের সূত্র দিয়ে যাইতে হবে এমন কোনো কথা নেই, আমি বেগের সূত্র দিয়েও যাইতে পারবো। আমার মাথায় রাখতে হবে সময়কে সরাইতে হবে, সময়কে রিপ্লেস করতে হবে। তোলো আগেটা, বুঝছো? তাহলে দেখো ত্বরণের সূত্র এ সমান সমান ডিভি বাই ডিটি। ঠিক আছে, টি কে সরাই দিতে হবে। এ ডিভি ডিভাইডেড বাই, আমি লিখলাম, আমার ইচ্ছা হইলো ডিএস, তো এটা লিখে তো পাপ করে ফেলছি, ডিএস লিখছি, কিন্তু আছে কি? তাহলে এবার দেখো ডিএস ডিটি। এইবার বলো এইটা কি? বেগ ভি, সরণের পরিবর্তনের হার। তাহলে এ সমান সমান এটার পরিবর্তে লিখতে পারি বেগ ভি ডিভি ডিএস। এবার দেখো ভি ডিভি সমান সমান কোনাকুনি গুণ করে এ ডিএস হয়, হয়ে গেছে। দেখো টি আর নাই, টি কে রিপ্লেস করা দরকার ছিল, রিপ্লেস আমি করে ফেলছি। তাহলে এবার এই পাশে ইন্টিগ্রেশন সাইন দাও, এই পাশে আবার ইন্টিগ্রেশন সাইন দাও। বলো এই পাশে কার সাপেক্ষে মানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? ভি এর সাপেক্ষে। তাহলে ভি এর লিমিট ইউ আর ভি, এখানে কার সাপেক্ষে? 0 আর এস। তাহলে এখানে কি লেখা যায়? এই যে এখানে এক্স ডিএক্স যদি এক্স স্কোয়ার বাই 2 হয়, তাহলে ভি ডিভি কি হবে? ভি স্কোয়ার বাই 2 হবে, যার লোয়ার লিমিট ইউ, আপার লিমিট ভি। এ ধ্রুবক তো নাকি, সে বাইরে যাবে। আর ডিএস কে ইন্টিগ্রেট করলে এস, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট এস। হয়ে গেছে, শেষ। 1/2, হাফটাকে বাইরে বের করে নিয়ে আসো। কাকে বাইরে বের করে আনলা? হাফ। ভি এর মান একবার ভি বসবে আপার লিমিট, ভি এর মান একবার ইউ বসবে অর্থাৎ লোয়ার লিমিট, আর এই পাশে তো এ এস। তাই দেখো তাকাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2as। তাহলে অতএব ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই যে প্রমাণ করে ফেললাম, যা যা লাগবে সমতরণের ক্ষেত্রে সূত্রগুলা হয়ে গেল। বলো কে বোঝো নাই? সবাই বুঝে গেছো? গুড, ভালো। তোমাদের এখন আমি একটু ছোট্ট একটা কাজ দিব। তোলা হয়েছে সবার? তোলো। এই পাশ থেকে মুসলাম। বেগ প্রমাণ করতে হবে ক্যালকুলাস ব্যবহার করে। অর্থাৎ সমতরণের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা থেকে বেগের সূত্র আনো, বেগের সূত্র প্রমাণ করবা এবং দেখাবা ত্বরণ কনস্ট্যান্ট, দেখাবা ত্বরণ কনস্ট্যান্ট। এটা যে সমতরণেরই সূত্র, এটা তুমি দেখাবা, এই সূত্র থেকে দেখাবা কিভাবে ক্যালকুলাস ব্যবহার করে। দেখি করো, এই কাজটা দিলাম তোমাদের। যে পারবা হাত তুলবা।
হয়েছে, দেখি চলো সোজা করো। হয়েছে। খুবই সহজ, এবং এটা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে করেছিলাম। কি কলম চলে না কেন? এটা কি আছে? কি আছে এটা? সরণ। কিসে যাইতে বলছি? এবার বলো, সরণ থেকে বেগে যাওয়া যায় কি করলে? ডিফারেন্সিয়েশন করলে হয়ে গেল। ডিফারেন্সিয়েশন করতে বলছি, আর কিছু না। তাহলে বেগ ভি সমান সমান ডিএস ডিটি, ডি ডিটি অফ এস। তাহলে ডি ডিটি অফ এস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলো ইউটি, ইউ ধ্রুবক না, সে বাইরে চলে আসলো। টি কে টি এর সাপেক্ষে 1, আর এখানে হাফ এ ধ্রুবক বাইরে চলে আসলো। টি স্কোয়ার কে এবার কিন্তু ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়েশন। তাহলে টি স্কোয়ার কে করলে 2t, 2 আর 2 কাটাকাটি। দেখো চলে আসছে কিনা, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবং দেখো তুমি তো এটাই সমতরণের ক্ষেত্রে প্রমাণ করো। এটা হচ্ছে বেগ। এবার পরে বলো তো কি দেখাইতে বলছে? দেখাবা ত্বরণ কনস্ট্যান্ট, ত্বরণ যে ধ্রুবক সেটা দেখাবা। তাহলে ত্বরণ ধ্রুবক মানে কি? ত্বরণ সময়ের অপেক্ষক না, ঠিক আছে? ত্বরণ সময়ের অপেক্ষক না, মানে ত্বরণের যে সমীকরণ তুমি পাবা সেই সমীকরণে টাইম থাকবে না, টি থাকবে না। তুমি দেখো বেগের সমীকরণে টি আছে, দেখো ইউ প্লাস এ টি। টি এর মান 1 সেকেন্ড হলে বেগের মান একরকম, টি এর মান 2 সেকেন্ড হলে বেগের মান একরকম, মানে টি এর মানের উপর বেগ নির্ভরশীল। দেখি তো ত্বরণের মানের উপর, মানে ত্বরণের মান বেগের উপর সময়ের উপর নির্ভরশীল কিনা। তাহলে অতএব ত্বরণ এ ডি ডিটি অফ বেগ ভি ডি ডিটি অফ ইউ প্লাস এটি। বলো ইউ আছে না, ডিফারেন্সিয়েট করলে কি? 0 প্লাস এ টি, এ ধ্রুবক বাদ দিলাম। তাহলে টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে কি থাকলো? এ। দেখো এই যে এর মান অর্থাৎ ত্বরণের মান জাস্ট এ, কনস্ট্যান্ট একটা মান, এর সাথে কোনো সময় নাই বা অন্য কোনো ফাংশন নাই। তাহলে ত্বরণের একটা জাস্ট ধ্রুব মান আছে, ত্বরণ অন্য কোনো ফাংশনের উপর নির্ভরশীল না। যেমন যদি এমন হইতো বি ইকুয়াল টু মনে করো 4 প্লাস 3t, তাহলে এই বেগ থেকে আমি যদি ত্বরণ বের করতে চাই তাহলে এ ইকুয়াল টু হবে ডি ডিটি অফ বেগ ভি অর্থাৎ 4 প্লাস 3t। তাহলে 4 তাকে ডিফারেন্সিয়েট করলে 0 আর 3t মানে 3। দেখো এর একটা ধ্রুব মান, এর সাথে কোনো টি নাই। তাহলে ত্বরণ কেমন ত্বরণ? ধ্রুব। এই বোঝা গেছে তো? পারা যাবে। ম্যাথ করার জন্য আমাদের মোটামুটি একমাত্রিক গতির ম্যাথ করার জন্য, এক্স অক্ষ বরাবর গতিশীল একমাত্রিক গতির যে ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা কিছু ম্যাথ করব। তো দেখো তোমাদের একটু জানাই রাখি আগে, এখন যে ম্যাথগুলো করবো এগুলো তোমাদের 9-10 এর বেশ পরিচিত ম্যাথ, বুঝলাম? পরিচিত ম্যাথ, কিন্তু তোমাদের এই পরিচিত ম্যাথগুলা থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এই অধ্যায় থেকে যদি বলি সৃজনশীল প্রশ্ন আসবে, তাহলে টপিক হচ্ছে দ্বিমাত্রিক গতি বা প্রাস। এটাই হচ্ছে মূল টপিক এই অধ্যায়ের, মানে ক্রিম অংশ যেটা আর কি। তো আমরা একমাত্রিক গতিরও কিছু কিছু ম্যাথ করবো, এগুলো একটু জানার দরকার আছে, বিশেষ করে এমসিকিউতে অনেক আসে, অ্যাডমিশন টেস্টে লাগে। তা আমরা করি, নিয়ম রক্ষা করি, যেহেতু সূত্র শিখলাম এত কষ্ট করে, ম্যাথ না করলে হয়। 15 নম্বর বলা হচ্ছে একটি বুলেট কোন দেওয়ালের মধ্যে 0.12 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে, এটা হচ্ছে প্রশ্ন।
যে বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে। তো যারা আমার মতো কম পারো তারা আগে চিত্রটা এঁকে নিবা, বুঝছো? এরকম একটু দেওয়াল এঁকে নিবা। দেওয়াল আঁকো, এটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। ধরো তো, এই কথা বলো না। তাহলে আমরা একটা দেওয়াল এঁকে নিলাম। এই হচ্ছে গুলিটা দেওয়ালের মধ্যে ধরো ইউ বেগ নিয়ে প্রবেশ করতেছে। 0.12 মিটার প্রবেশের পর গুলির বেগটা হয়ে গেছে অর্ধেক, অর্ধেক অর্থাৎ u/2। বলতো গুলিটা আর কি প্রবেশ করবে? করবে। কতটুকু প্রবেশ করবে? যতক্ষণ না বেগ শূন্য হবে ততক্ষণ যাবে। তাহলে ধরো এতটুকু যাওয়ার পরে এইখানে এসে বেগটা শূন্য হয়ে গেল, তো বেগের মান শূন্য। এই যে এতটুকু দূরত্বকে আমি বললাম s2 আর প্রথম অংশটাকে বললাম s1। তো আমার s1 দেওয়া আছে, বলা আছে, শর্ত বলে দেওয়া আছে যে এতটুকু প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেল, তাহলে আর কতটুকু প্রবেশ করবে অর্থাৎ s2 এর মানটা কত হবে সেই নিউমেরিক্যাল মানটা বের করতে হবে। বলো তো কয়টা ক্ষেত্র এখানে? প্রথম, দ্বিতীয়। এই দুইটা ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, কি সেটা? ত্বরণ বা মন্দন। দেখো দেওয়াল একই না, তাহলে দেওয়ালে বুলেটটা এইখানে যে পরিমাণ বাধা পাবে এইখানেও কিন্তু বাধার পরিমাণটা সেরকমই হবে। এইখানে যে আরো বেশি বাধা তা কিন্তু না। তাহলে এইখানে যে টাইপের মন্দন কাজ করবে এখানেও কিন্তু একই মন্দন কাজ করবে। অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখবা, দেওয়াল যতক্ষণ সেম থাকবে ততক্ষণ মন্দন বা ত্বরণ একই থাকবে। ক্লিয়ার? যদি এমন হয়, যেমন বুয়েটে একটা কোশ্চেন একবার আসছিল যে একটা দেওয়ালের সামনে আবার একটা তক্তা রাখা হয়েছে, দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে, তক্তার পুরুত্ব দেওয়া আছে, তো তখন একটা বুলেট ছুড়ে দেওয়া হইলো। এইবার কিন্তু দুই ক্ষেত্রে অর্থাৎ তক্তার মধ্যে যখন বুলেটটা যাবে তখন যে মন্দন হবে দেওয়ালের মধ্যে কিন্তু মন্দন সেটা হবে না। মানে এবার দেখো ভিন্ন ভিন্ন ক্ষেত্র, মানে দেওয়াল আলাদা। যেমন একটা ধরো মাটির দেওয়াল, একটা ইটের দেওয়াল, তাহলে মাটির দেওয়ালে যে টাইপের মন্দন, যে মানের মন্দন, ইটের দেওয়ালে তো সেটা হবে না। কথা বুঝছো? তাহলে দেওয়াল যতক্ষণ একই থাকবে ততক্ষণ মন্দন একই। তাহলে এই ক্ষেত্রে মন্দন ধরে নিলাম এ, এই ক্ষেত্রে মন্দন হচ্ছে এ, একই। তাহলে আসো এবার প্রথম ক্ষেত্র। অনেকে না কনফিউশনে পড়ে যায় যে ভাই কোন সূত্রটা খাটাবো। দেখো সহজে যদি একটু বুঝতে চাও তাহলে কোন সূত্রটা খাটাবা। খুব দ্রুত যদি সহজে বুঝতে চাও তাহলে যে মিসিং, এখানে দেখো কোনটা মিসিং, কার কথা বলতে? টি। তাহলে টি মিসিং, তো টি যে সূত্রে বাদ আছে সেই সূত্র b² = a² + 2s। ঠিক আছে, এই সূত্রটা খাটাবা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমি এখানে সূত্রটা আগে লিখতেছি, b² = u², মন্দন তো -2s। বলতে পারো যে ভাই মন্দন কিভাবে বুঝলেন? বেগ কমছে না বাড়ছে? কমছে, তো মন্দন, এই কারণে মাইনাস। এবার বলো b এর মান কত? প্রথম অংশ u/2, তাহলে u² / 4, আদি বেগ u² -2as1। বলতে পারো যে ভাই s1 এর মান তো দেওয়া আছে, বসাই দেন। আপাতত বসাবো না, থাক। তাহলে 2as1, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে নিয়ে যাবো ওই পাশে। তাহলে u² - u²/4, নিচে 4 u² - u², 3u²। লিখবো একবারে? লিখে দিছি, আর লিখবো কি? এবার আসো a, 3u² / 2 × 4, 8s1। এটা হচ্ছে মন্দন। বলো দ্বিতীয় অংশে মন্দন এর চেয়ে বেশি না কম? ও আচ্ছা, সমান। এই তো বুঝে গেছে। দ্বিতীয় ক্ষেত্র b² = u² মাইনাস আবার 2as, সূত্রটা লিখলাম। দেখি বলো এবার v এর মান কত? 0। u এর মান এবার u/2, তাহলে u²/4, 2as1। এইবার একটু s2, এবার একটু বোর্ডে দেখো, বোর্ডে 2as2 = u²/4। আমার দরকার হচ্ছে s2, তাহলে s2 = u² / 4 × 2, তাহলে 8 একবারে লিখে দিলাম a, u² / 8, a এখান থেকে নিয়ে বসে দিই। তাহলে 3u² / 8s1। এবার দেখো 8 কাটাকাটি, u² কাটাকাটি, তাহলে উপরে s1 চলে গেল, নিচে / 3।
তাহলে এখান থেকে যে S2 সমান সমান এটা, অতএব S2 সমান সমান S1 ডিভাইডেড বাই 3। S1 এর মান কত? 0 পয়েন্ট, বলো। হ্যাঁ হবে 0.12 ডিভাইডেড বাই 3, 0.04 এত মিটার। হাই চুপ, 0.04 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝলা? তাহলে 0.12 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 0.04 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আর কতটুকু প্রবেশ করে? তো দেখো 9-10 এর সেই পরিচিত ম্যাথ। আমাকে যদি কেউ ম্যাথটা করতে দিত আমি করতাম না, ঠিক আছে? আমি না করেই উত্তর বলে দিতাম। কিভাবে? শর্টকাট। S2 সমান সমান S1 ডিভাইডেড বাই 3। কোশ্চেন ব্যাংক খুললে দেখতে পারবা যে এই ম্যাথটা কতবার আসছে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক খুললে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। S2 সমান সমান S1 ডিভাইডেড বাই 3, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে দূরত্ব দেওয়া আছে তার 3 ভাগের 1 ভাগ, হয়ে গেল অ্যান্সার, শেষ। তোমার এখন এগুলো তো সৃজনশীল প্রশ্ন আসবে না, এটুকু শিওর থাকো। এখন সৃজনশীল প্রশ্নে এই ম্যাথ আসার সম্ভাবনা 0-র খুবই কাছাকাছি, ঠিক আছে? তাহলে দাঁড়াও বলতেছি, কথা শেষ হয়নি, অনেক কথা আছে এখন। এবার এইটা তুমি তখনই করতে পারবা যখন বলবে দেওয়ালের মধ্যে এতটুকু দূরত্ব প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে গেল, শুধুমাত্র অর্ধেক হয়ে গেল, তখন করা যাবে, অন্যথায় না। অন্যথায় কিন্তু এই শর্টকাট আর খাটবে না। এবার বলতে পারো যে আমি কিভাবে করছি, আমি কি এটা মানে আমার কাছে মনে করো যে আকাশ থেকে আসছে এই সূত্র? না, এই সূত্রটা হচ্ছে, মানে সূত্র বলতেছি, শর্টকাট লাইনটা হচ্ছে ম্যাথের লাস্ট লাইন। আমি বারবার বলছি যে কোনো মানে শর্টকাটই হচ্ছে ওই ম্যাথটা মূল প্রসেসে করে লাস্ট লাইনটা S2 = S1 ডিভাইডেড বাই 3। এখন S1 এর মান যাই হোক তার 3 ভাগের 1 ভাগই হবে, কথা কি বুঝছো? কিন্তু এটা তো শুধু খাটবে বেগ অর্ধেক হয়ে গেলে। এখন দেখি, তুমি দেখবা পরীক্ষায় যতবারই ম্যাথ আসুক না কেন, MCQতে আসলে এরকমই বলে, অর্ধেকই বলে, ম্যাক্সিমাম টাইম অর্ধেকই বলে। কিন্তু আমি এখানে পরীক্ষায় তো আর অর্ধেক দিব না, ঠিক আছে? আমি তো জানি যে তুমি চালাকি করবা, তো তখন আমি মনে করো বলে দিব, ধরো একটা ম্যাথ আছে বইতে 16 নম্বর, বললাম যে এতটুকু প্রবেশের পর, দেওয়ালের মধ্যে এতটুকু প্রবেশের পর বেগ 75% হারায়, এইভাবে বলে দিলাম, ঠিক আছে? বেগ 75% হারায়, তখন তুমি এই সূত্র খাটাইতে পারবা? তাহলে তখন কি করতে হবে? অজ্ঞতা, এই মূল নিয়মে আবার ম্যাথটা করতে হবে, কিছু করার নেই, কথা বুঝছো? বলো, করা লাগবে? মূল নিয়মে করা লাগবে না, এরও শর্টকাট আছে। এবার এটা হচ্ছে এই ম্যাথের শর্টকাট। এবার আসো যে কোনো ম্যাথের শর্টকাট, অর্থাৎ মূল শর্টকাট। মূল শর্টকাট সেটা হচ্ছে S2 S1 ডিভাইডেড বাই n² - 1, এটা হচ্ছে মূল শর্টকাট। এবার যদি বলি n এর পরিচয় কি, দেখো n এর একটা পরিচয় আছে। 1/n মানে হচ্ছে বেগের অবশিষ্ট অংশ, বেগের অবশিষ্ট অংশ। এবার ম্যাথে যা বলা থাকবে তুমি বেগের অবশিষ্ট অংশটা বের করবা, বের করে এখানে বসাবা, বসাইলে n এর মান পাবা, সেই n এর মান এখানে এনে বসাবা। একটু তোমরা বোর্ডে থাকো, এই 30 সেকেন্ড বোর্ডে থাকো। এই ম্যাথটা কি বলা ছিল? বেগ অর্ধেক হয়ে গেল বলা ছিল না? তাহলে বেগ অর্ধেক হয়ে গেল মানে বেগ অর্ধেক থাকলো, তাহলে বেগের অবশিষ্ট অংশ অর্থাৎ 1/n, এটা হচ্ছে অর্ধেক, হাফ। n কত? এখানে বসাও n2, 2² 4 - 1 3, তাহলে S1 ডিভাইডেড বাই এই যে 3 মেলে। এবার কথা হচ্ছে এই ম্যাথে তাহলে কি হবে? এই যে 75% হারাই বলছে, এটার জন্য দেখো এখন তুমি পারবা। 1/n হচ্ছে বেগের অবশিষ্ট অংশ, 75% হারাইলে থাকে কতটুকু? 25%। তো 25% মানে 25/100/1/4, তাহলে n এর মান কত? 4। এবার n এর মান 4 এখানে নিয়ে বসাবা, S2 = হবে S1 ডিভাইডেড বাই 15। এবং তুমি দেখবা বইয়ে ম্যাথটা 16 নম্বর ম্যাথটা বইয়ে করা আছে, এবং তুমি খালি লাস্টের লাইনটা দেখবা S1 কে যেন 15 দিয়েই ভাগ দেওয়া হয়েছে। তুমি দেখো, গিয়ে দেখো যে S1 কে 15 দিয়েই ভাগ দেওয়া হয়েছে, তাই অ্যান্সার চলে আসলো। তোমার আর
মানে এমসিকিউতে আসলে তোমার আর কষ্ট করা লাগলো না। তো এটা একটু মাথায় রাখবা। এখন যদি বলো যে ভাই এটা আসলো কোত্থেকে, তুমি করে দেখো। এই যে এই মূল নিয়মে করছি না, তুমি বেগটাকে এইভাবে করবা যে ধরো কোনো একটা দেওয়ালের মধ্যে গুলি প্রবেশ করলে বেগের অবশিষ্ট অংশ 1/n, তাহলে আর কতটুকু যাবে, তাহলে এটা যদি S1 হয় তাহলে S2 এর মানটা বের করে দেখো, এটাই আসে। মানে তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে প্রমাণ করে দেখো, তাহলে এটাই আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে শর্টকাট, আর কিচ্ছু না। তাই হয়েছে মুসলামে পাস। দেখো এই ম্যাথটার সাথে তোমরা অনেকেই পরিচিত এবং খুব ভালোভাবেই পরিচিত। একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। বলছে দেখাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাসের 25 মিটারের বেশি পিছনে থাকলে বাস ধরতে পারবে না। বলো করছো কি নাই ম্যাথ? ওকে, গুড। সৃজনশীল প্রশ্নের জন্য খুব আসতো না 9-10 এগুলা। তো লোকজনের বাস ধরতে পারবে কি পারবে না, তারপরে হচ্ছে বাঘ হচ্ছে হরিণ ধরা, তারপরে ইঁদুর বিড়াল ধরা। ঠিক আছে, আচ্ছা ওই বিড়াল ইঁদুর ধরা হইলো, ঠিক আছে হইলো একটা হইলে। তো ওই টাইপের ম্যাথগুলো আমরা 9-10 করতাম, সেরকমই একটা ম্যাথ। তো দেখো আমরা একটু চিত্র আঁকি, বুঝি ব্যাপারটা, ঘটনা। তো এটা হচ্ছে বাস। এই বাসটা স্থির অবস্থা হতে অর্থাৎ U0 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে এইদিকে চলা শুরু করছে। বাসের পিছনে এই যে একটা লোক, এই লোক দৌড় লাগাইছে বাস ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে বাস চলে কিভাবে? ত্বরণ নিয়ে বাসটা চলতেছে, আর তুমি পিছনে বাসটা ধরার জন্য পিছন থেকে দৌড়াচ্ছে হচ্ছে সমবেগ নিয়ে, 10 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো একটা বাস, মনে করো আমাদের এই যে রাজশাহীর যে মানে বাস স্টেশন, মানে রেল স্টেশন বাস স্টেশন একসাথে আর কি। তো এখান থেকে ঢাকারগামী একটা বাস ছাড়া শুরু করছে, কেবল স্টার্ট দিছে। তুমি ঠিক ওই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে বাস ধরার জন্য দৌড়াচ্ছ, বলো ওই বাস ধরতে পারবা? দেখো ওই বাস ধরতে পারবা না, কারণ তুমি দৌড়াইলেও তুমি মোটামুটি সমবেগেই দৌড়াবা, কিন্তু কারণ মানুষের পক্ষে ত্বরণ সৃষ্টি করা ওভাবে সম্ভব হয় না। মানুষ দৌড়াইলে মোটামুটি সমবেগেই দৌড়ায়, কিন্তু বাসটা তো ত্বরণ নিয়ে চলতে থাকবে, এক্সেলারেটর চাপ দিবে ড্রাইভার, ত্বরণ হবে, তাহলে ত্বরণ নিয়ে বাসটা চলতে থাকবে। তাহলে তুমি যখন দৌড়াইতে স্টেশনে গিয়ে পৌঁছাইছো, তখন দেখবা বাস চলে গেছে পুঠিয়া, তো ওই বাস তুমি ধরতে পারবা না। কিন্তু আমরা অনেক সময় দেখি না যে ধরো তাড়াহুড়া করে যাচ্ছি, বাসটা কেবল ছাড়ছে বা ট্রেন কেবল ছাড়ছে, দৌড়াই গিয়ে ট্রেনে উঠে পড়ি বা দৌড়াই গিয়ে বাস ধরে ফেলি। তাহলে দেখো একটু সামান্য পিছনে থাকলে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে পিছনে থাকলে, তখন কিন্তু দৌড়াই গিয়ে বাস বা ট্রেন ধরা সম্ভব হয়, কিন্তু ওই নির্দিষ্ট দূরত্বের বেশি দূরে থাকলে কিন্তু ধরা সম্ভব হবে না। এইবার কেন এইটা? কারণ তুমি যখন বাস ধরার জন্য লক্ষ্মীপুর থেকে দৌড়ায় রেল স্টেশন যাচ্ছ, অনেক দূর, তো বাস তো ত্বরণ নিয়ে চলতেছে, বাসের তো বেগ বাড়বে, কিন্তু তুমি তো সমবেগে দৌড়াবা। তুমি কিভাবে দৌড়াবা? সমবেগে। তাহলে অনেক দূর বাস ত্বরণ নিয়ে বেগ বৃদ্ধি করে চলে যাবে, তুমি কিন্তু ওকে যে ধরতে পারবা না। কিন্তু কাছাকাছি যদি থাকো, একটা নির্দিষ্ট দূরত্বে ধরো কাছাকাছি আছো, তখন তুমি ধরতে পারবা। কিভাবে? দেখো তোমার বেগ তখন 10, বাসটা কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে,
বাসের বেগ যদি আমি t=0 সময় চিন্তা করি, তাহলে t=0 সময় তোমার বেগ 10, বাসের বেগ 0। ঠিক আছে, দেখো ম্যাথ না করে ওই ম্যাথের অ্যান্সার আমি বলতে পারি যে সর্বোচ্চ কত সময় বাসটা ধরা যাবে, মানে সর্বোচ্চ কত সময়ের মধ্যে বাসটা ধরা যাবে। দেখো ম্যাথটা না করে আমি বলতে পারি, যখন t=1 সেকেন্ড হলো, তোমার বেগ কিন্তু 10, তুমি সময় বেগে দৌড়াচ্ছ, বাসের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কারণ বাসের বেগটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে বাড়তেছে। তাহলে বাসের বেগ 1 সেকেন্ডে কত? 2 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে কত? 3 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে 8, 5 সেকেন্ডে 10, সমান সমান দুইটারই বেগ সমান সমান। 6 সেকেন্ড যখন হবে 12, তোমার বেগ 10। 6 সেকেন্ড হলে আর তুমি ধরতে পারবে না, কারণ তার বেগ তখন 12, তোমার বেগের চেয়ে বেশি, ওকে তুমি ধরতে পারবে না, ও তোমার ছেড়ে চলে যাবে তখন। তাহলে তুমি দেখো 5 সেকেন্ড যখন, তখন তোমার বেগ ওর বেগ সমান সমান, তাহলে 5 সেকেন্ডের মধ্যে গিয়ে তুমি ওকে ধরতে পারবে। দেখো আমরা একটু এখানে লিখে রাখি, ধরো এখানে লিখে রাখলাম 5, এই যে অ্যান্সারটা আমরা মুখে মুখে না করেই বের করে ফেলছি, পরে আমরা ম্যাথ করে দেখবো আসলে সত্যি কথা কিনা, যে 5 সেকেন্ড কিনা, আসলে আমরা 5 সেকেন্ড পাচ্ছি কিনা সেটা আমরা করে দেখবো, একটু পরে ম্যাথ করে দেখবো। তাহলে এ দৌড়াচ্ছে এটা ধরার জন্য, তাহলে যখন বেগটা কম, বাসের বেগটা যখন আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, বাসের বেগটা যখন কম আছে, সেই মুহূর্তে কিন্তু দৌড়ায় ধরে ফেলতে পারে। তো ধরো বাসটা টি সময়ে এতটুকু আগায় আসছে, আর লোকটা ঠিক সেই সময় এখান থেকে এই পর্যন্ত দৌড়ায় এসে বাসে উঠে গেছে। তাহলে বাস সামনে আগাইলো এতটুকু, দ্যাট ইজ এস বাস। লোকটা বাস থেকে এতটুকু পিছনে ছিল, লোকটা যে বাস থেকে লোকটা এতটুকু পিছনে ছিল, এই দূরত্বটুকু দেখো তোমার এখানে বলে দেওয়া আছে, দেখাও যে 25 মিটার। তো ওটা তো আমরা দেখাবো, অনেকে কি করে এখানে মানটা বসায় দেয় 25 মিটার, আমি ওটা বসাবো না, আমি এখানে এক্স ধরবো, যে ধরি যে লোকটা বাসের পিছন দরজা থেকে এক্স মিটার পিছনে আছে, আমি সেই এক্স এর সর্বোচ্চ মানটা কত হইতে পারবে যার জন্য লোকটা বাস ধরতে পারবে সেইটা আমি বের করতে চাই। কথা কি বুঝলাম? তাহলে এখন দেখো বলতো, এ আগে এখানে পৌঁছাইছে নাকি এ আগে এখানে পৌঁছাইছে? ভুল, একই সাথে বাসও যাচ্ছে এও আগাচ্ছে, বাস যাচ্ছে এস দূরত্ব টি সময় ওখানে গেল, এও দৌড়ায় এসে এখানে আসলো ওই একই সময় এসে বাসে উঠে পড়লো। তাহলে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে এর অতিক্রান্ত দূরত্ব এস প্লাস এক্স, এর অতিক্রান্ত দূরত্ব এস, কিন্তু সময় কিন্তু একই সময়, টি সময়। কথা কি বুঝছো? এবার তাহলে বাসের জন্য আমি লিখতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু ত্বরণ নিয়ে চলতেছে আর আদিবেগের মান তো 0, তাহলে এস সমান সমান হাফ, এর মান হচ্ছে 2t স্কয়ার, তাহলে অতএব এস সমান সমান টি স্কয়ার। আর বালকটার ক্ষেত্রে বা লোকটার ক্ষেত্রে সে তো সমবেগে চলতেছে, তাহলে এস প্লাস এক্স সমান সমান এস ইকুয়াল টু ভিটি। এর অতিক্রান্ত দূরত্ব কত? এস প্লাস এক্স, কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে, কত সময়ে? টি সময়, তাহলে 10t। এখন বোর্ডে দেখো এস এর মান কত? টি স্কয়ার। 10t কে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 10t প্লাস এক্স ইকুয়াল টু 0 হয়। এটা একটা দ্বিঘাত সমীকরণ হইল। এই দ্বিঘাত সমীকরণে দেখো টি স্কয়ার মাইনাস 10t প্লাস এক্স, বলো তো এই দ্বিঘাত সমীকরণের মূলটা কি হবে? মূলটা কি, এক্স নাকি টি? টি কিন্তু মূল, এক্স না, কিন্তু এক্স তো এখানে সি, এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি, সি হচ্ছে এক্স, তাহলে এখানে মূলটা হবে টি। তাহলে আমার ওই মূলটা দেখাইতে হবে। এখন দেখো যদি সে বাস ধরতে পারে, তাহলে এখান থেকে মূল অর্থাৎ সময়ের মানটা বাস্তব মান আসবে, আর যদি বাস ধরতে না পারে তাহলে টি এর মানটা অবাস্তব আসবে। ঠিক আছে, মূলটা অবাস্তব হবে, তাহলে বাস ধরতে গেলে টি কে, সময়কে বাস্তব সংখ্যা হইতে হবে, সময়ের একটা বাস্তব মান আসতে হবে। তখন দেখো টি বাস্তব হতে হলে তোমরা অনেকে জানো 9 10 পড়ছে, একটা দ্বিঘাত সমীকরণ ধরো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, লেখার দরকার নেই, জাস্ট দেখো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটুকু লেখার দরকার নেই। এটা না মূল নির্ণয় সূত্র। এই মূলের মান বাস্তব হবে কি হলে, এই যে রুটের ভিতরে এই যে জিনিসটা আছে এটা যেন ঋণাত্মক না হয়, তাহলে ঋণাত্মক না হয় মানে ধনাত্মক হতে হবে অথবা 0 হতে হবে, তো এটাকে বলা হয় নিশ্চয়ক। তাহলে টি বাস্তব হতে হলে ডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ডি মানে নিশ্চয়ক। তাহলে মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস 10 স্কয়ার, মানে সরি মাইনাস বি স্কয়ার না বি স্কয়ার আর কি, তাহলে মাইনাস 10 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে 10 স্কয়ার 100
মাইনাস 4x গ্রেটার দেন আর ইকুয়াল 0। এবার 4xটাকে ওই পাশে নিয়ে যাও, কত হবে 100। 4xটাকে ওই পাশে নিয়ে গেলাম 4x 25 দিয়ে ভাগ করে দাও, অতএব 25 গ্রেটার দেন আর ইকুয়াল x। তাহলে অতএব x সমান সমান কত, x লেস দেন আর ইকুয়াল 25 মিটার। এবার কেউ একজন অ্যানালাইসিস করো তো, উত্তরটা যা পাওয়া গেল। টি এর মান বাস্তব হবে যদি x এর মান 25 এর সমান হয় অথবা 25 এর কম হয়, তাহলে বাস ধরতে পারবে। কিন্তু যদি 25 এর চেয়ে বেশি দূরে থাকে, এই লোকটা যদি 25 এর চেয়ে বেশি দূরে, 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকে, তাহলে দৌড়ে আসে আর বাস ধরতে পারবে না, তখন বাসটা ছেড়ে চলে যাবে ওরে। মানে তখন সেই মানে যদি 25 এর চেয়ে বেশি হয়, তখন বাসের বেগ বেশি হয়ে যাবে, ওর বেগটা কম পড়ে থাকবে, তখন এসে আর বাস ধরতে পারবে না। বোঝা গেছে? ক্লিয়ার? এই ম্যাথটা তোমরা অনেকে 9, 10 যখন করছো তখন কি করছো, যে দূরত্ব দেওয়া আছে ওই দূরত্বের মান বসাই দিছো, বসাই দিয়ে সময় বের করছো। করা যাবে, সময় বের করা যাবে। যেমন কি করবা, যে যেভাবে করো না কেন এই পর্যন্ত করবাই, এইটুকু করবাই, করার পর x এর মান 25। তাহলে দেখো তো x এর মান 25 হলে টি স্কয়ার মাইনাস 10t প্লাস 25 সমান সমান 0 না? দেখো তো। তাহলে এখান থেকে এবার তুমি মিডিল টার্ম ব্রেক করো, সূত্র খাটাও, যেভাবেই করো না কেন, দেখো t মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 5 সেকেন্ড। আমি তোমার বলছিলাম যে এই সময়ের মধ্যে হলে বাস ধরতে পারো, এই সময়ের বেশি হলে বাস ধরতে পারবে না। বলছিলাম এই কথাটা, এই দেখো ম্যাথ না করে অ্যান্সার বের করছিলাম, না করেই, যে কতক্ষণের মধ্যে সে বাসটা ধরতে পারবে। 5 সেকেন্ডের মধ্যে হলে বাস ধরতে পারবে, এরপরে যদি পৌঁছায় তাহলে আর বাস ধরতে পারবে না। তো এই যে আমরা এখান থেকে বের করতে পারি, কিন্তু এইভাবে বের করলে অন্য কেউ নাম্বার দিলেও আমি দিব না, ঠিক আছে? দিব না যদি কেউ এইভাবে করো। কেন? কারণ এটা হচ্ছে আমি তোমাকে প্রশ্নে বলে দিছি যে দেখাও যে 25 মিটারের বেশি দূরত্বে থাকলে বাস ধরতে পারবে না। তুমি 25 মিটার বসায় চেক করে দেখাইছো যে 25 মিটারে থাকলে 5 সেকেন্ডে বাস ধরতে পারবে, কিন্তু 25 মিটারের যে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না সেটা তো দেখলাম না, বা 25 মিটারের কম দূরে থাকলে যে বাস ধরতে পারবে সেটা তো দেখলাম না। আমার কথা বুঝছো? তুমি চেক করছো, 25 বসায় চেক করছো, তাহলে এখন কি করবা? এইভাবে করতে গেলে কি করবা? 25 এর জায়গায় 26 বসাবা, ঠিক আছে? 25 এর জায়গায় দেখো, একটু ফিল করো, বোঝো, টি স্কয়ার মাইনাস 10t লেখার দরকার নেই, এগুলা 26 সমান সমান 0। এইবার আর মিডিল টার্ম ব্রেক হবে না, টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার কত 100 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 26 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 ডিভাইডেড বাই 2, যারা জটিল সংখ্যা করছো আর কি, প্লাস মাইনাস 2i ডিভাইডেড বাই 2, আই ফর ইমাজিনারি, ঠিক আছে? আই হচ্ছে ইমাজিনারি, লিখতে হবে না এটা। তোমরা কমপ্লেক্স নাম্বার এর একটা অধ্যায় ম্যাথে পড়বা সেকেন্ড ইয়ারে উঠলে, জটিল সংখ্যা। হ্যাঁ, রুটের ভিতরে মাইনাস নিয়ে সেটা কাজ করে। দেখো মূল হয়ে গেছে অবাস্তব, 26 যখন বসাইছো মূল হয়ে গেছে অবাস্তব, মানে সময়ের কোনো বাস্তব মান নাই। এটা তুমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছো ধরো, হ্যাঁ, তখন হয়তো এই সময় বাস ধরতে পারবা, লক্ষ্মীপুর থেকে দৌড়ায় গিয়ে বাস ধরতে পারবা। এটা হচ্ছে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে, বাস্তবে পারবা না। কথা কি বোঝা গেছে? বাস্তবে পারা যাবে না। তো 25 বসাইলা, এরপরে 26 বসাইলা, চেক করলা, চেক করে উত্তর বলে দিলা, তাও দিব না ফুল মার্ক, কারণ আমি 25 এবং 26-এর মাঝে 1000টা সংখ্যা নিতে পারি। তাই আমি বলবো 25.2 এর জন্য দেখাও, 25.3 এর জন্য দেখাও, 24-এর জন্য দেখাও, 23-এর জন্য দেখাও, 27-এর জন্য দেখাও। তুমি কি আজীবন বসে দেখাবা? তো এটা কোনো ভালো মেথড না। তাহলে ভালো মেথড হচ্ছে এই যে শর্তটা এভাবে নিশ্চয়ক দিয়ে বের করা। এবার 10 সেকেন্ড ভাবতে সময় দিচ্ছি। এই ম্যাথটা আরো একটা ভাবে করা যায়, এবং সেই মেথড আমি তোমাকে করাইছি। সেই মেথড ক্যালকুলাস তো বললা, আন্দাজে বলে দিল টাকা আছে। ক্যালকুলাসের কোন অংশটা? ক্যালকুলাসের কোন টপিকটা দিয়ে করা যায়? অন্তরীকরণ তো কিন্তু একটা টপিক ছিল। আচ্ছা, হ্যাঁ বলো বলো, বলতে গেছিলাম। গুরুমান, লঘুমান, ম্যাক্সিমা, মিনিমা। যখন ফিজিক্সের যে কোনো জায়গা যদি দেখো বলা হয়েছে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এই কথাটা বলা হয়েছে, দেখাও যে সর্বোচ্চ এইটা, দেখাও যে সর্বনিম্ন এইটা, যখনই বলা হয়েছে তখন তোমার মাথায় চট করে চলে আসতে হবে ম্যাক্সিমা মিনিমা কন্ডিশন। লিখবা না কেউ? দেখো আমার 1 মিনিট লাগবে।
ম্যাক্সিমা মিনিমা কন্ডিশনের জন্য বলা হয়েছিল প্রথমবার অন্তরীকরণ হবে 0, আর দ্বিতীয়বার অন্তরীকরণ যদি ঋণাত্মক হয় ম্যাক্সিমাম, দ্বিতীয়বার অন্তরীকরণ যদি মানে ধনাত্মক হয় মিনিমাম। মনে আছে কথাটা? এইবার দেখো কার সর্বোচ্চ বা কার সর্বনিম্ন মান বলো, কার? যেভাবে করো না কেন তোমার এই পর্যন্ত করা লাগবে। কার? এক্স এর সর্বোচ্চ কতটুকু দূরে থাকলে, তাহলে কার? এক্স এর। তাহলে লিখবা না কেউ এক্স সমান সমান, এক্স সমান সমান কি পাচ্ছ এখানে? এক্স মানে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইকুয়াল টু 0, এই পর্যন্ত তো পাচ্ছি আমরা। তাহলে এক্স সমান সমান কত এখান থেকে বলো? 10t মাইনাস টি স্কোয়ার। বললাম এটার 1 নং সমীকরণ। এরই তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান চাই। তাহলে শর্ত হচ্ছে এর ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে। দেখি তো আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। কার সাপেক্ষে? কারণ সে টি এর ফাংশন। তাহলে 10t 10 মাইনাস 2t ফার্স্ট ডেরিভেটিভ, প্রথম অন্তরীকরণ। এবার আসো দ্বিতীয় অন্তরীকরণ, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। দ্বিতীয়বার অন্তরীকরণকে এইভাবে লিখতাম না? 10 কে করলে আর -2। তোমার এখন আর কিছু ভাবতে হবে না। দেখো শর্ত ছিল সর্বোচ্চ, ম্যাক্সিমাম মান হোক বা মিনিমাম মান হোক, সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই হোক না কেন ফার্স্ট ডেরিভেটিভ 0। অতএব 10 মাইনাস 2t ইকুয়াল টু 0। এখান থেকে t ইকুয়াল টু কত? 5। তাহলে t এর মান যখন 5 সেকেন্ড হবে তখন এই ফাংশনের হয় সর্বোচ্চ নয়তো সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে t এর মান 5 1 নং সমীকরণে বসাই দাও। দেখি দেখি তো ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান x কত আসে। 10 ইন্টু t কত? 5 মাইনাস টি স্কোয়ার কত? 5 স্কোয়ার। বলো কত? 5 10 কে 50 বিয়োগ 25, তাহলে কত মিটার? 25 মিটার হইল। এইবার এটা তো সর্বোচ্চ হতে পারে সর্বনিম্ন হতে পারে। সর্বোচ্চ নাকি সর্বনিম্ন বুঝবো কিভাবে? এই জন্যই এই যে দ্বিতীয়বার অন্তরীকরণ করে রাখছি। দ্বিতীয়বার অন্তরীকরণ নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে কেমন বিদ্যমান? গুরুমান না লঘুমান? মানে গুরুমান মানে সর্বোচ্চ। আচ্ছা তুমি বলো তো তোমার আসলে সর্বোচ্চ লাগবে নাকি সর্বনিম্ন লাগবে? তুমি আগে সেটা যাচাই করো তো, বলো ওইখানে বলো। সর্বোচ্চ কতটুকু পিছনে থাকলে, এই যে চিত্রের দিকে দেখো, সর্বোচ্চ কতটুকু পিছনে থাকলে? 25 মিটার সর্বোচ্চ। তাহলে কি লাগবে আমার? সর্বোচ্চ। তো দেখো তো আমি কি পাচ্ছি। তাহলে এটাই এক্স এর সেই সর্বোচ্চ মান, যে সর্বোচ্চ 25 মিটার দূরে থাকলে সে বাস ধরতে পারবে। 25 মিটারের কম থাকলে পারবে, কিন্তু 25 মিটারের বেশি দূরে থাকলে আসে বাস ধরতে পারবে না। এই বোঝা গেছে? তাহলে বলো নতুন শিখলা কিনা কিছু, নাকি সব 9 10ই করালাম? হ্যাঁ 9 10-এ শোনো, বইয়ে আরো অনেকগুলো ম্যাথ আছে, বিশেষ করে 9 থেকে 21 সব, এই যে চিল্লাই উঠছে, সব 9 10-এর ম্যাথ তুমি রাফ করবা, সব 9 10-এর ম্যাথ সবগুলো। তারপরও এখান থেকে আমি আরো বেছে বেছে আরো 2-1টা করাই দেব। যাও।